পুড়ছে গোটা ভারতবর্ষের মাটি। পশ্চিমবঙ্গ থেকে অসম, অসম থেকে বিহার, বিহার থেকে উত্তরপ্রদেশ, দিল্লি, সব জায়গাতেই তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহ থেকে বাঁচতে আমরা যারা মানুষ, যারা উন্নত প্রাণী বলে নিজেদের দাবি করি, তারা এসি কিনছি। বিপদসীমার যখন আলিপুর আবহাওয়া দপ্তর বা বিভিন্ন রিজনাল আবহাওয়া দপ্তর আমাদের জানাচ্ছে যে বিপদসীমা, সেই সময় আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি না। এইভাবে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে চলছি। কিন্তু ভাবুন তো, আপনার বাড়ির পাশে যে পশুগুলো, যে কুকুর, যে বিড়াল, যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা কিভাবে এই সময়তে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে আগামী 10 বছরে শুধুমাত্র ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ মানুষ এই গরমে মারা যেতে পারেন। কেউ হিটস্ট্রোক, কেউ সানস্ট্রোক করে। কিন্তু সবথেকে বেশি থ্রেট কিন্তু পশু পাখিদের এবং সারমেয়দের। পশু পাখিদের যারা বাড়িতে যে সময় যারা পশু পাখি পোষেন, তারা হয়তো তাদের প্রিয় সারমেয়কে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিচ্ছেন। কিন্তু এই প্রকৃতিকে যারা ভারসাম্যের হাত থেকে রক্ষা করে, সেই সমস্ত পশু পাখি জীবজন্তু, তারা কিভাবে নিজেদের অস্তিত্ব এই 45 ডিগ্রি সেলসিয়াসে রক্ষা করবে। আমার প্রতিনিধি কিছুক্ষণ আগে বলছিলেন, সুপ্রীতি, যে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে টানা জঙ্গলমহল একেবারে উড়িষ্যা এবং অন্য সাইডে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত, সেখানে প্রচুর পরিমাণে হাতি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে হায়না রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে লেপার্ড রয়েছে, বন্য শুয়োর রয়েছে, প্রচুর প্রজাতির পাখি রয়েছে। আমি কয়েকদিন আগে দেখছিলাম যে ঝাড়গ্রাম শহরে একটু জলের আশায় প্রায় 50-60টি হাতির দল ঢুকে গিয়েছে। তারা তাণ্ডব চালাচ্ছে। মানুষ হাতির উপর প্রচন্ড ক্ষিপ্ত, অন্তত পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে এরাজ্যেও দেখছিলাম যে হাতির হানা থেকে বাঁচতে সবাই বন দপ্তরের সাহায্য প্রার্থনা করছেন। কিন্তু সত্যি কি বন দপ্তর কিছু করতে পারে? যে জায়গায় প্রাণীদের থাকা উচিত, সেই জায়গা কিন্তু মানুষ আমরা কেড়ে নিচ্ছি। প্রাণীদের খাওয়ার জল নেই, তাদেরও কিন্তু পৃথিবীতে বাঁচবার অধিকার আছে। তাহলে তারা কিভাবে বাঁচবেন এই গরমের হাত থেকে? এই নিয়েই আমাদের আজকে বিশেষ টকশো। আমরা প্রত্যেক দিন মানুষ কিভাবে এই গরমে ভালো থাকবে, মানুষ কিভাবে বাঁচবে, পরিবেশ কিভাবে রক্ষা হবে, তাই নিয়ে টকশো করছে লাগাতার নিউজ ভ্যানগার্ড, শুধুমাত্র দর্শকদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। কিন্তু শুধু তো মনুষ্য জগৎ নিয়ে পৃথিবী নয়, পৃথিবী সরীসৃপ নিয়ে, পৃথিবী পশু নিয়ে, পৃথিবী পাখি নিয়ে, তারা এই গরমে কিভাবে বাঁচবে, এই নিয়ে আজকে আমাদের বিশেষ টকশো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম দত্ত। পার্থবাবু, প্রথমেই আপনাকে নমস্কার এবং ধন্যবাদ জানাই। 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এই গরমে একমাত্র উট থাকতে পারে, তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে, আমরা তাই জানতাম। কিন্তু এই গরমে এবার পশুরা কিভাবে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করবে? এটা কি একটা বড় থ্রেট হয়ে যাচ্ছে না ভারতবর্ষে পশুদের পক্ষে? দেখুন, যে গরমটা এবার এ রাজ্যে পড়েছে, বিগত কয়েক দশক যাবৎ এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা সেটা ত্রিপুরা রাজ্যের মানুষের জানা নেই। তো এই পরিবেশে যারা আমরা রয়েছি মানুষরা, আমরা আমাদেরকে এই গরম থেকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছি। কিন্তু আমাদের এই পরিবেশের মধ্যে আমাদের যারা সারমেয়রা রয়েছে বা পশু পাখিরা রয়েছে, তাদেরকে সুরক্ষিত করার দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। এর জন্য ত্রিপুরা রাজ্যের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর খুব জোরদারভাবে কাজ করছে, বিভিন্ন দিক নির্দেশক করে চলছে, এবং তার পাশাপাশি যারা অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে এ রাজ্যে বিভিন্ন এনজিওরা, তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তো আমাদেরও আমাদের সমাজের যারা মানুষরা আমরা আছি, আমাদের উপরও একটা দায়িত্ব থাকে অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে। এই পরিবেশের ইকোসিস্টেমটা রক্ষা করতে হলে এই পরিবেশের সকল অংশের মানুষ থেকে শুরু করে জীবজন্তুদের আমাদের রক্ষা করতে হবে। তার জন্য আমাদেরকে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের যে পরিবেশে যে সমস্ত জীবজন্তু পশু পাখিরা রয়েছে, তাদেরকে এই গরম থেকে বাঁচানোর জন্য
প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমি বিগত কিছুদিন আগে দেখছিলাম একটা কলকাতার একটা নিউজ চ্যানেলে যে সামথিং আলিপুর হবে, এখানে একটা এলাকার কিছু মানুষ মিলে তাদের ছাদের উপরে বিভিন্ন জলের পাত্র রাখছে। আমরাও সেই খবর পরিবেশন করেছি, নিউজ ভ্যানগার্ডও সেই খবর পরিবেশন করেছে যে একদল যুবক গাছের মধ্যে বিভিন্ন হাড়ি বেঁধে দিচ্ছে, সেখানে জল দিয়ে দিচ্ছে যাতে পাখিরা নিশ্চিন্তে জল পান করতে পারে। একদম একদম একদম। তো সেরকম জিনিস আমাদের এখনো করতে হবে। আমাদের এলাকাতে যে সমস্ত কুকুর বিড়ালরা আছে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তো তাদেরকে বিশেষ করে সকালের সময়টা, সকাল থেকে বিকাল যে সময় রোদের প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি থাকে, ওই সময় আমাদেরকে একটু লক্ষ্য রেখে তাদেরকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে। খাদ্যদ্রব্য তো আমরা দিয়ে থাকি, তার পাশাপাশি আমরা যদি মনে করি যে কোনো কুকুরের এই শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে, সেই সময়ে যে প্রাণী চিকিৎসক আছেন বা আপনাদের কাছাকাছি বা লোকালিটির মধ্যে যে ভেটেরিনারি হসপিটাল আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, তাদের উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। দ্বিতীয়ত এই সময়তে দেখা যায় সব থেকে বেশি অসুবিধা হয় পাখিদের, কারণ পাখিরা তো বিভিন্ন জলাশয় থেকে তারা জলই করে, এবং দেখা যায় যে এই যে গরমে যে নদী নালা পুকুর সেই জল অত্যন্ত গরম থাকে, পাখিরা সেই গরম জল খেতে পারে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে সেই গরম জল খেয়ে পাখিরা কিন্তু নিহত হয়, মারা যাচ্ছে সেই পাখিরা। সেই জায়গাতে দাঁড়িয়ে পাখিদের জন্য বিশেষত কি করা উচিত? ধরুন কাক, শালিক, দোয়েল, এই যে গ্রামীণ পাখি, এরাই তো আমাদের একটা ইকোসিস্টেম ধরে রেখেছে, সেই জায়গা থেকে এই পাখিগুলোর জন্য কি করা উচিত? দেখুন, আমি যেটা বললাম যে এই যে গরমের যে প্রাদুর্ভাবটা আছে না, সেটা তো বিগত কয়েক দশক যাবৎ পড়েছে বলে মানুষের জানা নেই। তো বিশেষ করে পাখিদের কি হয়, যখন রোদ্রের প্রবাহটা বেশি থাকে, রোদ্রের তাপটা যখন বেশি থাকে, তখন তাদের যে বডি টেম্পারেচার থাকে, অর্থাৎ শরীরে যে তাপমাত্রা থাকে সেটা যদি বেড়ে যায়, তখন তাদের একটা হিট স্ট্রোক হওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য যদি আমাদের নজরে এমন কোনো পাখি আসে, তো সেই সময় পাখিটাকে তুলে নিয়ে ভালোভাবে ওর শরীরে বিশুদ্ধ পানীয় জল, নর্মাল পানীয় জল স্প্রিঙ্কেল করতে হবে, অর্থাৎ ছড়িয়ে দিতে হবে। যদি তার কোনো হাঁপানি টাপানি হয়ে থাকে, পানি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করুন। বিভিন্ন পশু পাখিদের জন্য ভিটামিন সি যুক্ত বিভিন্ন শরবত থাকে, এটা বিভিন্ন আপনার ডিসপেন্সারিতে পাবেন বা বিভিন্ন যে প্রাণী ওষুধ দোকান রয়েছে সেখানে পাবেন, ওটাকে সরবরাহ করুন। ওদেরকে ঠান্ডা জায়গায় রাখুন। এবং সবচেয়ে বড় কথা, যখন দেখছেন যে কোনো পাখির কোনো বিশেষ সমস্যা হচ্ছে, পাখি খুব সেন্সিটিভ, যদি তার কিছু হয়ে থাকে সে বেশিক্ষণ সময় দেয় না, তো সঙ্গে সঙ্গে বিশিষ্ট প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা ব্যবস্থা করুন। এটা কি সম্ভব? মানে আজকাল মানুষ এত ব্যস্ত, কাজের মধ্যে এত ব্যস্ত, রাস্তাঘাটে হোক আর বাড়ির ছাদেই হোক, দুপুরবেলা যদি একটা পাখি পড়ে যায়, আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই আমরা এত সচেতন যে তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাব। প্রাথমিকভাবে তার কি করা উচিত? যদি প্রাথমিকভাবে বলেন, যদি দেখেন যে কারোর এমন কোনো পাখি কোনো উঠানে বা বাড়ির ছাদের উপরে পড়ে আছে, তো তৎক্ষণাৎ আমাদের যে কাজটা করতে হবে যে তার শরীরে ডানার নিচে একটু ঠান্ডা পানীয় জল ছড়িয়ে দিতে হবে, যাতে সে কিছুটা রিলিফ পায়। এবং সঙ্গে সঙ্গে তাকে নর্মাল টেম্পারেচারে পানীয় জল খাওয়াতে হবে, বিশুদ্ধ পানীয় জল। আপনার যদি তার হাঁপানির প্রবলেম থাকে, তবে সঙ্গে সঙ্গে শরীরটাকে স্পঞ্জিং অর্থাৎ পাতলা কোনো কাপড় দিয়ে একটু মুছিয়ে দিতে হবে। এটা হলো মানে প্রাইমারি স্টেজের চিকিৎসা। কিন্তু তারপরেও যদি দেখেন যে সেরকম কোনো ফুটফুল হচ্ছে না, তবে সঙ্গে সঙ্গে আপনাকে ভেটেরিনারি ডিসপেন্সারিতে নিয়ে যাওয়াটা আবশ্যক। দ্বিতীয়ত এই যে মানে রাস্তাঘাটে আমাদের, মানে ভারতের মানচিত্রে রাস্তাঘাটে প্রচুর কুকুর এই সময়তে ঘুরে বেড়ায়। আমি সকালবেলায় দেখছিলাম যে 10টার সময় কুকুরগুলো একটু ছায়ার খোঁজে চারিদিকে মানে হন্যে হয়ে ঘুরছে। তো অনেক সময় দেখা যায় যে কুকুর বাড়ির সামনে বা বাড়ির প্রবেশদ্বারে ঢুকবে, বসে থাকবে ছায়ার মধ্যে, এটা নিয়ে একটা সাধারণ মানুষের অ্যালার্জি থাকে। সেই অ্যালার্জিটা কিভাবে এখন তাদের বাদ দেওয়া উচিত বলে মনে করেন? দেখুন, আমরা একটা পরিবেশের অঙ্গ, সেই পরিবেশের যে ইকোসিস্টেমটা রয়েছে তার মধ্যে আমাদের যেমন বাঁচার অধিকার আছে, সেরকমভাবে
এই পরিবেশে যেসব জীবজন্তু, যেটাকে সারমেয় পশু পাখি, সবাই সমান অধিকার রয়েছে বাঁচার। তো আমরা যারা সমাজে নিজেদেরকে উন্নত মানের জীব হিসাবে দাবি করে থাকি, আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি ওদেরকে একটু শান্তি যদি দিতে পারি, তো পরিবেশের ভারসাম্য যেমন রক্ষিত হবে, সেরকম ভাবে ওদের যে গরমের থেকে যে সমস্ত রোগ হওয়ার চান্সেস আছে, যেমন বিশেষ করে হিট স্ট্রোক বা গরমের সময় ওদের যে সমস্ত রোগ হয়ে থাকে, সেগুলি থেকে ওদের একটু বাঁচার সম্ভাবনা আসে। আমি কিছুদিন আগে দেখছিলাম, আপনি জেনে খুশি হবেন, এ রাজ্যের বিভিন্ন এনজিওরা আছে যারা অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে ডেডিকেটলি কাজ করে থাকে। বিভিন্ন সময় আমাদের মিডিয়াতেও আসে। তারা খুব নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পাশাপাশি তারাও খুব ডেডিকেটলি রাস্তায় নেমে যখন কোনো প্রাণীর কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো অসুবিধা হচ্ছে বা সেইগুলিকে রেস্কিউ করা থেকে শুরু করে খুব ডেডিকেটলি কাজ করে। আপনি জেনে এটাও খুশি হবেন, বর্তমান সময়ে আমাদের আগরতলা শহরে একটা এনজিওর উদ্যোগে একটা শেল্টার হাউস খোলা হয়েছে। তো সেই শেল্টার হাউসে যখন কোনো পশু অসুস্থ হচ্ছে বা কোনো গরমের জন্য তাদের কোনো প্রবলেম হচ্ছে, তো সেখানে ওগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্নভাবে দায়িত্ব নেওয়া হয়েছে ওদেরকে রক্ষা করার জন্য। আমাদেরও সমাজের খালি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বা এনজিওরা কাজ করবে সেরকম না, আমরা যারা সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষরা আছি, আমাদেরকেও একটু বাড়তি দায়িত্ব নিয়ে এই সময়ে ওদের ওয়েলফেয়ারের জন্য একটু কাজ করতে হবে। তাহলে পরিবেশটা রক্ষা হবে, পরিবেশের ভারসাম্যটা রক্ষিত হবে। আপনি কি মনে করেন এই সময়তে, মানে এই যে গরমের সময় যতদিন পর্যন্ত বর্ষা না আসে, কুকুর হতে পারে, পাখি হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে, যদি পাখিদের জন্য অন্তত ছাদের উপর একটা শেড দিয়ে একটা ছায়ার ব্যবস্থা করা এবং সেইখানে জলের ব্যবস্থা করে রাখা, যাতে পাখিরা যদি ছাদে আসে তারা যাতে জল পান করতে পারে, এবং বাড়ির যেটা আমরা বলি সদর গেট বা দুয়ার, সেই জায়গাতে অন্তত জলের ব্যবস্থা করে রাখা? একদম নিশ্চয়ই, সেটা তো দরকার। যদি সকালের সময়টা, যে সময় আপনার সকাল 10টা থেকে আপ টু বিকাল অবধি, যেটা সন্ধ্যার পূর্ব মুহূর্ত অবধি, যদি আমরা আমাদের সবাই বাড়ির ছাদে বা উঠোনে বা বাড়ির মেইন গেটের সামনে যদি ঠান্ডা পানীয় জল বা একটা শেডের ব্যবস্থা করতে পারি, সেই সঙ্গে যদি ভালো উন্নত মানের খাবার যদি একটু দিয়ে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই পাখিদের সেরকম কোনো সমস্যা হবে না। শুধু পাখিদের না, যারা যারা আমাদের এলাকার বিভিন্ন জীবজন্তুরা রয়েছেন, তাদেরকেও আমরা এভাবে রক্ষা করতে পারি। আমি আচ্ছা, আমরা খবর করেছি যে তিস্তার ক্যানেল, আপনি জানেন যে দার্জিলিং এর তিস্তার ক্যানেল কতটা ভয়ঙ্কর হয়। সেই ভয়ঙ্করে কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে, সেই খবর আমরাও করেছি। প্রায় 100 থেকে 150 হাতি সেই তিস্তার ক্যানেল, যেখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুতের তোয়াক্কা না করে হাতির দলটা পুরো ক্যানেলে নেমে গেছিলেন। আপনি সেই ছবি হয়তো দেখেছেন। তাহলে এই যে হাতির দলটা নেমে গিয়ে শুধুমাত্র তাদের বডি টেম্পারেচার, মানে ওরাও তো পরিবেশের অঙ্গ, আমরা যেমন বডি টেম্পারেচার থেকে রক্ষা পাওয়ার জন্য স্নান করি, ওরাও সেই জায়গাতে গিয়ে স্নান করছিল। বন দপ্তরের কর্মীরা তাড়াতাড়ি সেই জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। এই গরমে পশু পাখিরা ঠিক তারা যে স্নান করার জন্য উদগ্রীব হয়, দেখুন ওইখানে হয়তো নদী ছিল তাই হাতির দলগুলো নামতে পেরেছে, যেখানে নদী নেই সেইখানে পশু পাখিরা কিভাবে তাদের বডি টেম্পারেচার ঠান্ডা রাখতে পারে, এবং সেটার জন্য আমরা যারা উন্নততর জীব বলে দাবি করি আমাদের কি কর্তব্য? দেখুন, যদি আপনি বিশেষ করে বন্য জন্তু জানোয়ারের কথা বলেন, যেমন হাতি, আপনার শুধু ওয়েস্ট বেঙ্গল বা যে এলাকার কথা আপনি বললেন, শুধু এখানে না, ত্রিপুরার যে সেম হচ্ছে। আপনি কিছুদিন আগে দেখবেন যে তেলিমোড়া এলাকাতে বা নর্থে, ঊনকোটি ডিস্ট্রিক্টে, সেখানে কিছু হাতির দল একটু মাত্র জলের জন্য বা একটু ছায়ার খুঁজে বা একটু খাওয়ার জন্য শহরের লোকালিটিতে এসে পড়েছে। তো সেই সঙ্গে বন দপ্তরের তরফ থেকে ব্যবস্থা নিয়ে তাদেরকে আবার ব্যাকপুশ করা হয়েছে। যাই হোক, কিন্তু আমাদেরকে যে দায়িত্বটা নিতে হবে, যদি স্পেসিফিকভাবে এই গ্রীষ্মের টাইমটাতে আমরা যারা নিজেদেরকে উন্নত মানের জীব হিসাবে দাবি করে থাকি, আমরা বিশেষ করে বন্য জন্তু জানোয়ারদের জন্য একটু, যদি আমরা আমাদের তরফ থেকে যদি যাদের ক্ষেত রয়েছে বা জমি জমা রয়েছে, সেখানে যদি একটু হালকাভাবে
কিছুটা নিজের ক্ষেত থেকে কিছুটা দূরে যদি একটা জলাশয়ের মতো ব্যবস্থা করতে পারি, তাহলে তারা একটু শান্তি পেল, এসে জল টল খেলো, নিজের শরীরের তাপমাত্রাকে রক্ষা করলো। কিন্তু সেই সঙ্গে বন দপ্তরেরও একটা মুখ্য ভূমিকা নিতে হবে, কারণ অনেক সময় যেহেতু ওয়াইল্ড এনিম্যাল, তাদের মানসিকতাটা কখনো সেরকমভাবে আন্দাজ করা যায় না। তো সেরকমভাবে যাতে মানে মানুষের জমি জমার যাতে কোনো ক্ষতি না হয়, সেরকমভাবে যেমন দায়িত্ব নিতে হবে, সেরকমভাবে ওই বন্যজন্তু জানোয়ারদের প্রোটেকশনের জন্য আপনাদের জলাশয় বা পুকুর বা যাদের তারা যাতে তাদের নিজের তাপমাত্রাটা মেনটেন করতে পারে, এই যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখুন, এই যে হাতির দল তেলিয়ামুড়োতে দেখছিলাম, হাতির দল জলের জন্য শহরে নেমে আসছে, তার জন্য তো দায়ী আমরাই। একদম, তার জন্য তো দায়ী একদম আমরাই। একদম। তারা পাকা ধান খাওয়ার জন্য ভিতরে মানে জমিতে আসছে, তার জন্য হয়তো কৃষকদের সেখানে ক্ষতি হচ্ছে, এ বিষয়ে অনস্বীকার্য, কিন্তু তার জন্য তো দায়ী আমরাই। একদম। কারণ আপনি কি মনে করেন যে জঙ্গলের ভিতর জঙ্গলের ভিতর বন দপ্তরের পর্যাপ্ত খাবার এবং জলের ব্যবস্থা করা উচিত? তাহলে এই পশুর দল, হাতি হতে পারে, সেটা বাঘ হতে পারে, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের, আমি নর্থ বেঙ্গলে পেশাদারিত্বের কারণে, সাংবাদিকতার কারণে অনেকদিন নর্থ বেঙ্গলে ছিলাম, সেখানে দেখছি বারবার চিতাবাঘ শিলিগুড়ি শহরে চলে আসছে। চিতা লেপার্ড শহরে চলে আসছে, চিতা মানুষের উপর হামলা করছে। চিতা কিন্তু মানুষের উপর সচরাচর হামলা করে না, হ্যাঁ, চিতা কিন্তু মানুষের উপর হামলা করছে, সেটা কিন্তু তাদের খাদ্যের অভাবের জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে এই সমস্ত, শুধুমাত্র ত্রিপুরা না, পশ্চিমবঙ্গ না, এইটা সমস্ত রাজ্যেই কিন্তু এই একই ছবি। উড়িষ্যাতেও একই ছবি, ত্রিপুরাও একই ছবি, অসমেও একই ছবি, বাংলাতেও একই ছবি। এইটা কি করা উচিত? এই যে তার বন্যেরা বনে সুন্দর, শিশুরা সুন্দর মাতৃ করে। একদম। যদি আপনি সে কথাটা বলেন যে কেন এভাবে জীবজন্তুরা, বিশেষ করে বন্যপ্রাণীরা এভাবে শহরের দিকে চলে আসছে, এটার জন্য অনেকাংশে দায়ী আমাদের আমাদের মতো কিছু মানুষ, যারা সমাজে নিজেকে উন্নত মানের জীব হিসেবে দাবি করে থাকি। আমরা আমাদের নিজেদের সুবিধা এবং নিজেদের চাহিদা মেটানোর জন্য জঙ্গল দখল করে জঙ্গলে গাছ কেটে ফেলছি, বৃক্ষরোপণ করছি না, বন জঙ্গল ধ্বংস করে ফেলছি। বিভিন্নখানে দেখা যাচ্ছে যে জলাশয় ভরাট করা চলছে। তো নিশ্চয়ই কোনোখানে আমরাও দায়ী যে এই পরিবেশে ইকোসিস্টেমটাকে নষ্ট করার জন্য। সুতরাং বন দপ্তরে তো অবশ্যই একটা দায়িত্ব নিতে হবে যে বনের মধ্যেই ওদেরকে খাদ্য, ভালো গুণগত মানের খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ওদের জন্য জলের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা। সেই সঙ্গে আমাদেরকেও কিছু একটা দায়িত্ব নিতে হবে যাতে ওরা ওদের ইকোসিস্টেমে ঠিকমতো নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। শুধুমাত্র সরকারের দপ্তর বা সরকারের দায়িত্ব নেবে সেটা নয়, কারণ এই পরিবেশে সকলেই সমানভাবে বাঁচার অধিকার আছে। তো এবং পরিবেশটাকে সুন্দরভাবে মেনটেন করতে হলে আমাদেরকে, আমরা যারা নিজেদেরকে উন্নত মানের জীব অত মানুষ হিসেবে দাবি করে থাকি, আমাদের উপরে সবচেয়ে বেশি দায়িত্ব বর্তায় এই পরিবেশ ইকোসিস্টেমটাকে এবং ভারসাম্যটাকে রক্ষা করার জন্য। বায়োডাইভার্সিটি রক্ষা করতে গেলে শুধুমাত্র তো বায়োডাইভার্সিটি রক্ষা কুকুর বিড়াল দিয়ে হবে না, কাক দিয়ে হবে না, সেখানে অনেক পতঙ্গ, যে পতঙ্গ কথা আমরা ছোটবেলায় শুনেছিলাম, আমি নিজেও ঝিঝি পোকার ডাকের শব্দ শুনতাম, সেই ঝিঝি পোকার ডাক এখন নেই। সেই বর্ষা পড়লে যে ব্যাঙের ডাক, সেই ব্যাঙের ডাকও এখন শহরে তো প্রায় নেই বললেই চলে, গ্রামগঞ্জে হয়তো কিছু দেখা পাওয়া যায়। কিন্তু এই যে উলুখাগড়া, বিভিন্ন যে পোকা মাকড় সাপ, প্রত্যেকের কিন্তু মানে ইকোসিস্টেমকে ধরে রাখতে তাদের কিন্তু গুরুত্ব অপরিসীম। এই গরমে দেখুন পোকামাকড়, মানে বর্ষা পড়লে দেখবেন একটা পোকামাকড়ের একটা কিন্তু বাড়বাড়ন্ত থাকে, কিন্তু এই গরমে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই ইকোডাইভার্সিটির, আমি একটা কালকেই জার্নালে পড়ছিলাম যে এই তাপমাত্রাতে অন্তত তারাও হুমকির সামনে, এই পতঙ্গগুলি, ছোট ছোট যে পতঙ্গগুলি রয়েছে, তারা হুমকির সামনে। এইটাকে কি, মানে তাহলে আমাদের এখন করণীয় কি? মানে পতঙ্গ না বাঁচলে তো ইকোবায়োডাইভার্সিটি আমাদের কখনো থাকবে না। দেখুন, যদি আপনি যে কথাটা বললেন যে ঝিঝি পোকা বা বিভিন্ন রকমের পতঙ্গ, তারা আমাদের এই ইকোডাইভার্সিটি বা যেটা যে ইকোসিস্টেম রয়েছে, তারা হচ্ছে একদম বেস। তো আপনি যেটা বললেন যে ঝিঝি পোকার ডাক এখন আমরা
শোনা খুব টাফ। আমরা অন্তত শহরের মানুষ এগুলি শুনতেই পাই না। তো তার জন্য যে মুখ্য কারণ হয়েছে সেটা হয়েছে যে পরিমাণে আমরা আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য যে পরিমাণে বন জঙ্গল ধ্বংস করছি, বৃক্ষ কেটে ফেলছি, সেটা হচ্ছে মুখ্য কারণ। সুতরাং যেটা আমি আগেও বলেছি যে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, ভারতের তাপমাত্রা যেখানে 45 ডিগ্রি সেলসিয়াস, সেখানে গতকাল পশ্চিমবঙ্গের একজন নামকরা স্নেক বিশেষজ্ঞ সিদ্ধার্থ দত্ত, তিনি আবার একজন উচ্চপদস্থ পুলিশ কর্মী, তার একটা ফেসবুকে ভাইরাল দেখেছিলাম যে সাপ অত্যন্ত থ্রেটের মুখে এই তাপমাত্রাতে, সাপ অত্যন্ত থ্রেটের একদম। মুখে। এই আমি তো বলছি যে মানে যে হারে গরমটা পড়েছে বা যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে যার পিছনে অন্যতম একটা দায়ী হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, যেটা পরিবেশবিদরা দাবি করে থাকেন। তো এই ইকোসিস্টেমে যারা আছেন, মানুষ থেকে শুরু করে বিভিন্ন রকম জীব জন্তু পশু পাখি সবাই আজকে বিপদের সম্মুখীন, এবং তার জন্য দায়ী তো আমরা আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য বন জঙ্গল ধ্বংস করেছি, আমাদের বিভিন্ন পুকুর ডোবা জলাশয়গুলিকে ভরাট করে ফেলছি। তো সেই জিনিসগুলোর জন্য তো আজকে পরিবেশের ইকোসিস্টেমটা নষ্ট হয়েছে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, বিশিষ্ট পরিচালক, টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কয়েকদিন আগে তার বাড়িতে অ্যানাকোন্ডা নিয়ে এসছেন পোষার জন্য, নিশ্চয়ই ছবিটা দেখেছেন। তো অ্যানাকোন্ডা অনেকে পুষে হয়তো সাপের শখ মেটায়, কিন্তু এই গ্রামীণ বাংলায় হেলে, গ্রামীণ বাংলায় কেউটে, গ্রামীণ বাংলায় গোখরো, সব সাপ তো আর বিষধর নয়। আমাদের ভারতবর্ষে অন্তত 80% সাপই কিন্তু বিষধর নয়। এই সাপরা কিভাবে বাঁচবে? দেখুন, যেটা আমি বললাম যে কুকুর তো আমরা বুঝিয়ে ফেলছি, একদম সমাজে তাদের খাবারের অভাব, সাপের ব্যাঙ সেইভাবে এখন আর দেখা যায় না। স্বাভাবিক, সেটাই মেন কথা হচ্ছে ইকোসিস্টেমটাকে রক্ষা করতে হবে। ইকোসিস্টেমকে রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। জঙ্গলের যে সমস্ত জায়গায় যে আমরা আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য গাছপালা ধ্বংস করে ফেলছি, জঙ্গল দখল করে মানুষদের তার নিজেদের চাহিদা মেটানোর জন্য অট্টালিকা তৈরি করছে, সেই জিনিসগুলি থেকে আমাদের সরে আসতে হবে। ইকোসিস্টেমকে রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে বৃক্ষ লাগাতে হবে। বৃক্ষ লাগালেই আপনাদের ইকোসিস্টেমটা রক্ষা হবে, ভূমিক্ষয় রোধ হবে। জলাশয়গুলি রক্ষা করলে, আজকে জঙ্গলের মধ্যে যদি জলাশয় থাকে তাহলে ওইখানে যারা বন্য জন্তু জানোয়াররা আছে সেখানেই ওদের নিজেদের চাহিদা মেটানোর জন্য যে প্রয়োজনীয় জল ওইখান থেকে তারা সংগ্রহ করবে। তারা আর শহরে আসবে না। তারা শহরে না আসলে যে মানুষের উপর যে একটা থ্রেট থাকে, মানুষ যেটা মনে করে যে কোনো জন্তু জানোয়ারের দল যদি শহরে আসে তাদের উপর অ্যাটাক হবে, সেটা হবে, তো সেটা হবে না। সেই জন্য আমাদেরকে যেমন দায়িত্ব নিতে হবে সমাজের সকল স্তরের মানুষ। আপনার মনে হয় কি, মানে ভারতবর্ষ, শুধুমাত্র আমি এ রাজ্য বলছি না, একজন পশু চিকিৎসক হিসাবে বন দপ্তর ঠিকঠাক কাজ করে? কারণ হচ্ছে একটা হনুমানের যদি খাওয়ার, একটা হনুমানের প্রত্যেক দিন সে সর্বোচ্চ 52 কেজি খাবার খেতে পারে, পূর্ণবয়স্ক হনুমান 52 কেজি খাবার খেতে পারে। তো 52 কেজি খাবার কিন্তু একটা হনুমান আজকের দিনে দাঁড়িয়ে জঙ্গলে পায় না। তার জন্য হনুমানের আকার কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। বাদুর কিন্তু আর লক্ষ্য করা যায় না, কারণ হচ্ছে আমাদের শুধু এ রাজ্য নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতেই ফলের যে গাছ, সেই ফলের গাছের কিন্তু অত্যন্ত অভাব। তার বন দপ্তর শুধুমাত্র তারা বাণিজ্যিক গাছ তারা রোপণ করছেন, কিভাবে তাদের বাণিজ্য হবে সেই জায়গাতেই তারা অনেক বেশি সজাগ। কিন্তু পশু পাখিকে বাঁচাতে হলে আম জাম কাঁঠাল, ভারতের যে চিরাচরিত মরশুমি ফল, সেগুলো বৃক্ষরোপণ করতে হবে ফরেস্টের মধ্যে। এবং পাশাপাশি হাতি এবং হনুমান, তারপর হচ্ছে তোমার বাদুড়, এই ধরনের প্রাণীগুলোকে রক্ষা করতে গেলে বনের মধ্যে অনেক বেশি কলা গাছ লাগানো দরকার, বনের মধ্যে অনেক বেশি ফলের গাছ লাগানো দরকার। সেইগুলো কি বন দপ্তর করে? মানে পশু চিকিৎসক হিসেবে তো অনেক বনে গেছেন। না, একদম নিশ্চয়ই, কিন্তু না, নিশ্চয়ই কোনো না কোনো দিকে তো ল্যাগ থাকে, কোনো না কোনো দিকে তো দুর্বলতা রয়েছে। উপযুক্ত পরিকাঠামোর অভাবে দুর্বলতা তো নিশ্চয়ই রয়েছে। না হলে তো যদি বন দপ্তর যদি সবটা কাজই যদি ঠিকঠাক করতো তাহলে তো আর বনের যারা জন্তু জানোয়াররা আছে তারা এভাবে
লোকালিটির মধ্যে আসতো না, কারণ তাদের তাদের মানে বন থেকেই নিজেদের খাদ্যদ্রব্য বা নিজেদের জীবন মেটানোর জন্য যা যা দরকার এখান থেকে সংগ্রহ করতে পারতো। তো নিশ্চয়ই যে বন দপ্তরে কিছু না কিছু দুর্বলতা নিশ্চয়ই আছে, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে বন দপ্তর এই সংক্ষিপ্ত পরিকাঠামোর মধ্যেও এই জীবজন্তুদের স্বার্থে, মানুষের স্বার্থে যথেষ্টভাবে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি আমাদেরকেও একটু দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে, কারণ ইকোসিস্টেমে রক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকার আর বন দপ্তরের নয়। সুতরাং আমাদেরকেও যেমন দায়িত্বটা নিতে হবে, বন দপ্তরের পাশাপাশি বন দপ্তরকে কী করে আরও মানুষকে সচেতন করা যায় সেটা বন দপ্তর এবং সরকারকে একটু দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। আমি একটা ছবি গতকাল দেখছিলাম যে কুকুর বাড়িতে চলে এসছে বলে জল দিয়ে দিল। এই সময়তে দাঁড়িয়ে কুকুর যদি আপনার মানে কোনো মানুষের দুয়ারে, সিংহদুয়ার বলুন আর হচ্ছে সদর দরজাই বলুন, কুকুর যদি চলে আসে তাদের গায়ে জল ছুঁড়ে দেওয়াটা কতটা অন্যায় কাজ? না, এগুলি তো ঠিক নয়, কারণ আমি যেটা আগে বলেছি, এই পরিবেশে সকলেই সমানভাবে বাঁচার অধিকার আছে। একটা মুকবুদ্ধির প্রাণী যদি এইভাবে চলে আসে নিজেদেরকে একটু বাঁচানোর জন্য, তো আমরা যারা নিজেদেরকে সুবুদ্ধি সম্পন্ন উন্নত মানের জীব হিসাবে দাবি করে থাকি, তো সেটা করা তো ঠিক নয়। এরকম একটা সময় যখন প্রত্যেকটা অংশের জীবজন্তু থেকে শুরু করে এমনকি মানুষ আছে বিপদের সম্মুখীন, যেটা আপনি বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি বলেছে যে আগামী 10 বছর প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষ এই গরমের তীব্র দাবদাহে মারা যাবে। সুতরাং সকলেই যেমন বাঁচার অধিকার আছে, আমাদেরকেও একটু দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে যে এই গরমে সকল অংশে পশু পাখি, বিশেষ করে আমাদের এলাকাতে যে কুকুর বিড়ালরা আছে যারা একটু বাঁচতে চায়, তাদেরকে একটু গরমের মধ্যে বিশেষ করে এই সকাল থেকে দুপুরের টাইমটার মধ্যে একটু ঠান্ডা পানীয় জল সরবরাহ করা, একটু তাদেরকে ঠান্ডা একটা নিজেদের মূল ফটকের সামনে একটা ছাবড়ার মাধ্যমে একটু ঠান্ডার জায়গার ব্যবস্থা করে দেওয়া। এটাই তো একটু ছোট ছোট দায়িত্ব, যে সকলকে একটু দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। একেবারেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু শুধুমাত্র মানুষের জন্য থ্রেট নয়, মানুষের যে ইকোসিস্টেম, এই সমাজের যে ইকোসিস্টেম, পুরো ইকোসিস্টেমের উপরেই কিন্তু থ্রেট দিচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এবং এই বিশ্ব উষ্ণায়নের কোপে পড়ে আগামী দিনে বলা হচ্ছে পৃথিবীর বহু প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে, পৃথিবীর বহু সরীসৃপ কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা যদি মানুষরা সবার আগে যদি আমাদের রক্ষা পেতে হয়, তাহলে যেমন আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, এই পরিবেশের বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেম যারা রক্ষা করে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু মানুষকেই সবার আগে উদ্যোগী হতে হবে। পরিবেশ যদি না রক্ষা হয় আর পরিবেশ যদি না বাঁচে, তাহলে মনুষ্যগুলো কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আজকের মতো আমাদের এই যে পশুদের নিয়ে যে আলোচনা, বিশেষ টকশো এখানেই শেষ করব। এরপর আসছি আমরা অন্য কোনো খবরে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।